হেই গাইস, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের ডিটেল বায়োলজি কোর্সের আজকের ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল বায়োলজি আড্ডার পক্ষ থেকে। আমি জাহিদুল সৌরভ, পড়াশোনা করছি বর্তমানে এনএসটিউতে ফার্মেসি বিষয়ে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ওয়ান অফ দ্য টাফেস্ট অধ্যায়, যার নাম হচ্ছে কোষ রসায়ন। এর একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। সো আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো কভার করার চেষ্টা করব সেগুলো আমি এখানে আউটলাইন আকারে লিখে রেখেছি। প্রথমে আমরা জানার চেষ্টা করব অ্যামাইনো অ্যাসিড জিনিসটা আসলে কি। নেক্সটে আমরা জানার চেষ্টা করব অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার সম্পর্কে কিছু সামান্য হিস্ট্রি। তারপর আমরা জানার চেষ্টা করব অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার অর্থাৎ গঠনটা কীরকম, এবং সাথে সাথে আমরা জানার চেষ্টা করব আলফা অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি। এরপর আমরা জানবো অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য কিংবা প্রপার্টিস সম্পর্কে। তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সবসময় মনে রাখবা, অ্যামাইনো অ্যাসিড থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের লেভেলে এর ক্লাসিফিকেশনটা, এর শ্রেণী বিভাগটা। বিভিন্ন কিছুর ভিত্তিতে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে শ্রেণী বিন্যস্ত করা হয়। সো এর শ্রেণী বিভাগটা আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তারপর আমরা যেটা জানার চেষ্টা করব সবশেষে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ফাংশন অর্থাৎ কাজ। সো প্রথমেই আসো, হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড জিনিসটা আসলে কি? সো আমরা একদম শুরু থেকে শুরু করি। একদম যারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই, তারাও যেন হচ্ছে আজকের ক্লাসটা দেখলে এই সবগুলো বিষয় সম্পর্কে একদম বস লেভেলের ধারণা তৈরি হতে পারে। সো ওইরকমভাবেই হচ্ছে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের এই পৃথিবীতে যত ধরনের জীবদেহ দেখি, যত ধরনের প্রাণী দেহ দেখি, যত ধরনের উদ্ভিদ দেহ দেখি, সব কিছুই অনেক অনেক রাসায়নিক যৌগ দ্বারা তৈরি, ঠিক না? সো তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম 4টা যৌগকে বলা হয় বায়োমলিকুল কিংবা হচ্ছে এটাও বলা হয় বায়োপলিমার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে এই জিনিসপাতিগুলো বুঝতে পারবা। সো আমি কি বললাম, আমাদের পৃথিবীতে যত জীবদেহ আমরা দেখি, সকল জীবদেহ বেসিক্যালি অনেক অনেক যৌগ দ্বারা তৈরি। এর ভিতরে 4টা যৌগকে বলা হয় বায়োমলিকুল কিংবা বায়োপলিমার। সেই 4টা যৌগ সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেই 4টা যৌগ হচ্ছে 1 নাম্বার কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একটু ধৈর্য ধরে হচ্ছে আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে। কার্বোহাইড্রেট। 2 নাম্বার হচ্ছে আমাদের প্রোটিন। 3 নাম্বার হচ্ছে ফ্যাট কিংবা হচ্ছে আমরা বলতে পারি লিপিড। আর 4 নাম্বার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই 4টা যৌগকে বেসিক্যালি বলা হয় বায়োমলিকুল কিংবা বায়োপলিমার। আচ্ছা, সো দেখো বায়োমলিকুল কেন তার নামটা হলো, কিংবা জৈব অণু এই নামটা কেন হলো তার। বায়ো কথাটা মানে হচ্ছে লাইফ। যত জীবদেহ দেখতেছি সব জীবদেহের ভিতরে এই জিনিসপাতিগুলো পাওয়া যায়, সেই জন্য কথাটা আসছে বায়ু। আর যেহেতু তারা হচ্ছে রাসায়নিক অণু, সেজন্যই নাম হচ্ছে মলিকুল কিংবা অণু। সো বায়ু অণু জিনিসটা বুঝতে পারলাম। এবার আসো পরের কথাটাই, বায়োপলিমার। বায়ু কথাটা তো মানে আগেই বুঝছো যে এই জিনিসপাতিগুলো কোথায় পাওয়া যায়, জীবদেহে পাওয়া যায়। এখন পলিমার কথাটা মানে কি? পলিমার কথাটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি এই যে যৌগগুলো আছে ভাইয়া, সেই যৌগগুলো আসলে অনেক বিশাল বড় সাইজের। আমরা পলিমার কথাটা আগে ক্লিয়ার করি। সো আমরা চলে যাচ্ছি পলিমার কথাতে। সো এই 4টা জিনিস হচ্ছে পলিমার। এই পলিমার জিনিসটা আগে ক্লিয়ার করা দরকার। সো হোয়াট ইজ এ পলিমার? আমরা বইয়ের মাঝে অনেক কঠিন করে শব্দ আছে, আমরা একদম ইজিলি শিখবো। পলিমার মানে হচ্ছে মালার মতো যৌগ। কি বললাম? পলিমার মানে হচ্ছে মালার মতো বিশাল চেইনের একটা যৌগ, n সংখ্যক। এই ছোট ছোট জিনিসগুলো n সংখ্যক আছে। তাহলে আমি আগেই বললাম যে পলিমার মানে হচ্ছে মালার মতো যৌগ, যার প্রত্যেকটা পুঁতিকে কি বলা হয়? মনোমার বলা হয়। তাহলে আমরা আবার বলি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে বায়োপলিমার অর্থাৎ জীবদেহে পাওয়া যায় এমন পলিমার। এখন তোমার মনে প্রশ্ন আসবে, পলিমার জিনিসটা আসলে কি ভাই? সেজন্য আমি বলতেছি যে পলিমার মানে হচ্ছে মালার মতো বিশাল বড় একটা যৌগ, যার ভিতরে ছোট ছোট একই রকম দেখতে পুঁতি থাকে। সেই পুঁতিগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে মনোমার। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেটার সাথে এই জিনিসপাতিগুলোর মিল কোথায়? এই জিনিসটা মিল হচ্ছে, আমি একটু আগেই বললাম, বায়োপলিমার হচ্ছে বেসিক্যালি 4টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এর ভিতরে প্রোটিন নামক যে পলিমারটা আছে, এই পলিমারটা ইকুয়াল টু যদি হয় প্রোটিন, সেও এরকম বিশাল বড় যৌগ। তার ভিতর কি কি থাকবে? এরকম ছোট ছোট একক থাকবে বা পুঁতি থাকবে, যাদেরকে আমরা বলতেছি মনোমার। তাহলে প্রোটিনের ক্ষেত্রে এই বায়োপলিমারটা যদি হয় একটা প্রোটিন, সেই প্রোটিনের ক্ষেত্রে এই ছোট পুঁতির মতো মনোমারটা হচ্ছে
অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইনো অ্যাসিড বললেই তুমি ইচ্ছা করলে হচ্ছে কঠিন সংজ্ঞা দিতে পারো বইয়ের মধ্যে, কিন্তু আমি যেভাবে হচ্ছে প্রিফার করি সেটা হচ্ছে আসলে বোঝা যে জিনিসটা আসলে কি। সো সেই জন্য আমি বলতেছি যে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি, একদম সিম্পলিভাবে মনে রাখবা। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন নামক পলিমারের মনোমার। সিম্পল কথা, যে প্রোটিন নামে আমাদের দেহের ভিতরে অনেক বিশাল বড় একটা যৌগ পাওয়া যায়। সেই বিশাল বড় যৌগটা হচ্ছে চেনের মতো দেখতে বা হচ্ছে একটা মালার মতো দেখতে। সেই মালার ভিতরে ছোট ছোট পুঁতির মতো যেই জিনিসপাতিগুলো দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটু সিম্পলি চিন্তা করো, যদি আমরা এই প্রোটিন নামক মালাটাকে এভাবে কাটা শুরু করি, ভাঙা শুরু করলে আমরা কি পাবো? এক একটা একক পাবো, যার নাম কি বলতেছি? অ্যামাইনো অ্যাসিড। সুতরাং একদম সিম্পল কথা, যদি একদম সহজ করে বলি তাহলে কি হবে, যে প্রোটিনকে যদি আমরা ভাঙি কিংবা প্রোটিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি অর্থাৎ বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট এককটা পাবো সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। আর এইভাবে যখন তারা হচ্ছে যুক্ত থাকে তখনই সেই জিনিসটাকে বলা হয় প্রোটিন। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং এই ফুল জিনিসটা হচ্ছে প্রোটিন। তাহলে এখান থেকে বেসিক্যালি আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটা ধারণা আমরা তৈরি হয়েছে যে হোয়াট ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন নামক পলিমারের মনোমার, প্রোটিন নামক মালার পুঁতি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমাদের যেই দুইটা কারণে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড এই অংশটা বই থেকে একটু কষ্ট করে পড়তে হবে, অর্থাৎ যেই ইন্সপিরেশন আমাদের লাগবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা তুমি বেসিক্যালি দুইটা কারণে পড়বা। কি কারণে? দুইটা কারণে পড়বা। এক নম্বর কথা হচ্ছে তুমি প্রোটিন যদি বুঝতে চাও, অ্যামাইনো অ্যাসিডের ঠিক পরের টপিকটাই দেখবা হচ্ছে প্রোটিন। সেই প্রোটিনকে তুমি যদি ভালো করে বুঝতে চাও তোমাকে ডেফিনেটলি ভালো করে বুঝতে হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে। নেক্সট কথা যেটা, সেটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষা, প্রত্যেক বছরই অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ থেকে ডেফিনেটলি কোনো না কোনো একটা এমসিকিউ আসে। কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে অবশ্যই তুমি অ্যামাইনো অ্যাসিডের যে শ্রেণী বিভাগটা দেখবা, সেই শ্রেণী বিভাগ থেকে কোনো না কোনো এমসিকিউ পাবা মূলত। তাহলে এই দুইটা কারণে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা পড়তে হবে। এক নম্বর কারণ হচ্ছে প্রোটিনকে বুঝতে হলে অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে, একটু আগে দেখলা স্ট্রাকচার দেখলা। তারপর হচ্ছে আমরা 2 নম্বর জানলাম কি, ক্লাসিফিকেশন থেকে প্রতি বছরই হচ্ছে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে, সেজন্য বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে ভালো করতে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে। ওকে, সো আমরা একদম কাজের মোটিভেশনে চলে আসছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিস্ট্রি। 1 নম্বর টপিক শেষ। 2 নম্বর হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে 1902 সালে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে মিস্টার ফিশার সাহেব, আরেকজনের নাম হচ্ছে ফ্রান্স সাহেব। এই দুজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, তারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রথম আবিষ্কার করেন। তাহলে হিস্ট্রি জাস্ট হচ্ছে এই জিনিসটা মনে রাখলে হবে যে 1902 সালে দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বিজ্ঞানী ফিশার সাহেব, আরেকজনের নাম হচ্ছে ফ্রান্স সাহেব, এই দুজন মানুষ মিলে হচ্ছে সর্বপ্রথম অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন। আচ্ছা, গেল হিস্ট্রি গেল। তারপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে এবং এর থেকে আমরা জানবো আলফা অ্যামিনো অ্যাসিড জিনিসটা আসলে কি। সো চলে আসছি আমরা স্ট্রাকচার কিংবা গঠনে। সো দেখো, তার নাম বিশ্লেষণ করলেই আসলে স্ট্রাকচার বের হয়ে যায়। দেখো কি কি আছে, অ্যামিনো অ্যাসিড। অ্যাসিড মানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিংবা জৈব অ্যাসিডের এই সংকেতটা জানি, যে কোনো একটা জৈব যৌগ তার সাথে যদি এই সংকেতটা যুক্ত থাকে তাহলেই সে হচ্ছে একটা জৈব অ্যাসিড কিংবা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যেহেতু তার নামের মাঝে অ্যামিনো অ্যাসিড কথাটা আছে, অ্যাসিড মানেই হচ্ছে এই মূলকটা, তাহলে ডেফিনেটলি আমরা বুঝতেছি তার স্ট্রাকচারে অ্যামিনো অ্যাসিড যেই যৌগটা হবে তার স্ট্রাকচারে একটা কার্বক্সিলিক অ্যাসিড এই গ্রুপটা থাকবে। আর অ্যামিনো কথাটা আসছে অ্যামাইন মূলক থেকে। তাহলে যেহেতু তার নাম ভাঙলেই হচ্ছে আমরা তার স্ট্রাকচারটা কীরকম হবে সেই জিনিসটা বুঝতে পারছি। সো এই জিনিসটা আসলে এতটা কঠিন না যতটা কঠিন আসলে মনে হয়। সো আমরা এবার হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ডিরেক্টলি কমন স্ট্রাকচারটা বা সাধারণ সংকেতটা আমরা একটু জেনে নিব। সেটা হচ্ছে, দেখো আমি তো আগেই বললাম যে অ্যামিনো অ্যাসিড, সুতরাং তার নামের মাঝে একটা অ্যাসিড মূলক থাকবে, একটা অ্যামিনো মূলক থাকবে। তাহলে একটা অ্যাসিড মূলক দিয়ে দিই ভাই, হয়ে গেল। নেক্সটে আমরা দিয়ে দিই হচ্ছে একটা অ্যামিনো মূলক।
ঠিক আছে, NH2-কেই উল্টায় H2N লেখা যায়, কোনো সমস্যা নেই। আর বাকি দুইটা হাত থাকলো, এখন বাকি দুইটা হাতের মাঝে এখানে R অথবা H, এখানে R অথবা H। আর মানে কি? আর মানে হচ্ছে সেটা হইতে পারে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকগুলো কীরকম হয়? ওই CH3, তারপরে হচ্ছে C2H5, এই টাইপের গ্রুপগুলো আর কি। হইতে পারে কোনো একটা বেনজাইল মূলক কিংবা হচ্ছে ফিনাইল মূলক, অর্থাৎ এরকম স্ট্রাকচারও হইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে এরকম স্ট্রাকচারও হইতে পারে। সো আর মানে অ্যালকাইল গ্রুপও হইতে পারে, ফিনাইল গ্রুপও হইতে পারে, কিংবা অন্য কোনো হেটারোসাইক্লিক গ্রুপও হইতে পারে। হেটারোসাইক্লিক গ্রুপ। হেটারোসাইক্লিক গ্রুপগুলো কীরকম? আমরা যখনই হচ্ছে জৈব যৌগ আঁকি, ধরো এটা হচ্ছে একটা বেনজিন, বেনজিন হচ্ছে একটা জৈব যৌগ, সেই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, এই যে আমরা মাথা রাখলাম, এই যে মাথা রাখলাম, এই যে মাথা রাখলাম, এগুলো সবগুলোতে কি আছে? কার্বন আছে না ভাইয়া? এগুলো সবগুলোতে হচ্ছে কার্বন আছে। আমি আগেই বললাম যে এই ক্লাসটা মোটামুটিভাবে তুমি বায়োলজির সাথে সাথে কেমিস্ট্রির একটা ফ্লেভার পাবা, ঠিক না? সো প্রত্যেকটা মাথাতেই হচ্ছে কার্বন আছে। যদি কোনো একটা অ্যারোমেটিক যৌগের প্রত্যেক প্রান্তে বা প্রত্যেক মাথায় এরকমভাবে কার্বন থাকে শুধুমাত্র, সেই জিনিসটাকে বলা হয় হোমোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক গ্রুপ, এই জিনিসটা বোঝার জন্য আমরা এই কথাগুলোতে আসছি। একটু দেখো, আমি আগেই বললাম যে সাইক্লিক কথাটা মানে কি? চক্রের মতো থাকবে। আর সেই ক্ষেত্রে চক্রের প্রত্যেকটা কোণায় বা প্রত্যেকটা মাথায় যদি শুধুমাত্র কার্বন থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যারোমেটিক যৌগটাকে বলা হবে হোমোসাইক্লিক যৌগ। এখন ধরো যে কোনো কারণে তোমার ইচ্ছে হয়েছে, ভাই এক্ষেত্রে কার্বন কেন দিব, আমি হচ্ছে একটা নাইট্রোজেন দিয়ে দিলাম, অথবা এক্ষেত্রে হচ্ছে একটা সালফার দিয়ে দিলাম। এরকমভাবে কোনো একটা অ্যারোমেটিক যৌগের মেইন যে তোমার হচ্ছে চক্র, সেই চক্রের ভিতরে কার্বনকে অপসারণ করে বা কার্বনকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোনো একটা অ্যাটম কিংবা অন্য কোনো একটা পরমাণু যোগ করো, সেই ক্ষেত্রে যেই যৌগটা দাঁড় হইল, এটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি একটা মূলক থাকে, সেই ক্ষেত্রে এটা যৌগ না হয়ে কি হবে? হেটারোসাইক্লিক গ্রুপ হবে, হেটারোসাইক্লিক মূলক হবে। তাহলে আমি কি বললাম যে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা পড়তেছি, সেই স্ট্রাকচারের মাঝে আমরা আগেই বললাম যে তার নামই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সুতরাং তার নামের মাঝে একটা অ্যামাইন গ্রুপ থাকবে, একটা অ্যাসিড মূলক থাকবে। সো এই হচ্ছে তার অ্যাসিড মূলক আর এই হচ্ছে তার অ্যামাইন মূলক। এখন কার্বনের তো বাকি আরও দুইটা হাত আছে, সেই দুইটা হাতের মাঝে এখানে আর অথবা এইচ হতে পারে, এখানেও আর অথবা এইচ হতে পারে। সে আর যদি হয় সেই ক্ষেত্রে কি কি হইতে পারে? আর বলতে হইতে পারে অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে কার্বনের সাথে এই CH3, C2H5 এরকম মূলকগুলো যুক্ত থাকতে পারে। আর হইতে পারে কোনো একটা অ্যারাইল গ্রুপ কিংবা হচ্ছে ফিনাইল গ্রুপ, ঠিক আছে? যেমন হতে পারে এই যে এই মূলকটা, তারপর হচ্ছে এই মূলকটা, এইগুলো যদি এখানে যুক্ত থাকে সেক্ষেত্রেও আর হইতে পারে। অথবা আর হিসেবে হইতে পারে হেটারোসাইক্লিক গ্রুপ। হেটারোসাইক্লিক জিনিসটা বোঝাইতে আমরা এখানে চলে আসছি যে হেটারোসাইক্লিক হচ্ছে এই যে যৌগটা, সেই যৌগের কোনো একটা প্রান্তের মাঝে কার্বন বাদে অন্য কোনো একটা অ্যাটম যদি তুমি যোগ করে দাও, সেই ক্ষেত্রে যে তোমার গ্রুপটা হবে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক গ্রুপ। সো এই জিনিসটাও এখানে যুক্ত থাকতে পারে। আচ্ছা, সো এটা জানলাম। আর পাশাপাশি আমরা দেখতেছি যে এখানেও আর অথবা এইচ হতে পারে, কিন্তু তোমাদের বইতে তোমাদের সুবিধার্থে এখানে হচ্ছে এইচ দেওয়া হয়েছে। আচ্ছা, সো আমরা কঠিন ভাষায় না যাই, এটাই হচ্ছে কথা। এখন কোনো একটা যৌগের যে কোনো এক প্রান্তে যদি একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, যে কোনো আরেক প্রান্তে যদি একটা অ্যামাইন মূলক থাকে, তাহলেই সেটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। কি বললাম? যদি কোনো একটা যৌগের এক প্রান্তে কার্বক্সিলিক গ্রুপ, আরেক প্রান্তে অ্যামিনো গ্রুপ থাকে, তাহলেই সেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। জিনিসটাকে আমি হচ্ছে তোমার লিখে দেখাইতেছি, তাহলে তোমার কাছে আরও ক্লিয়ার হবে। ধরো এটা হচ্ছে একটা, এদিক দিয়ে থাকলো এদিকে, আর এদিকে হচ্ছে একটা H2N দিয়ে দিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এইরকম যদি কোনো একটা যৌগ হয়, যে যৌগের এক মাথাতে আমি দেখতেছি কার্বক্সিলিক গ্রুপ, আরেক মাথাতে আছে হচ্ছে অ্যামিনো গ্রুপ, সেক্ষেত্রে এটা কি অ্যামাইনো অ্যাসিড হবে? আনসার হচ্ছে ইয়েস, এটা হবে, অ্যামিনো অ্যাসিড হবে। তবে সেটা আলফা অ্যামিনো অ্যাসিড হবে না। কি বললাম? এরকমটাও অ্যামিনো অ্যাসিড হবে, তবে সেটা আলফা অ্যামিনো অ্যাসিড হবে না। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই আলফা অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? আচ্ছা চলো তাহলে আমরা বুঝে নিই আলফা অ্যামিনো অ্যাসিড জিনিসটা আসলে কি। এই যে কার্বক্সিলিক গ্রুপটা, সেই কার্বক্সিলিক গ্রুপটা যেই কার্বনে যুক্ত থাকবে, সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। কি বললাম?
কার্বক্সিলিক গ্রুপটা যেই কার্বনে যুক্ত থাকবে তাকে বলা হবে আলফা কার্বন। এবার সেই আলফা কার্বনের সাথেই যদি হচ্ছে ডিরেক্টলি আমাদের অ্যামিনো মূলকটা যুক্ত থাকে, তখন আমরা এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলবো আলফা অ্যামিনো অ্যাসিড। বইয়ের মাঝে একটু দেখলাম ভুল করে লেখা আছে, সো এই জিনিসটা যাতে ভুল না হয় একদমই ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যে কোনো একটা যৌগের এক প্রান্তে অ্যাসিডমূলক আরেক প্রান্তে অ্যামিনোমূলক, দ্যাটস ইট, আর কোনো কিছু চাই না, এটা একটা অ্যামিনো অ্যাসিড, সুজালাম। কিন্তু সেটা আলফা অ্যামিনো অ্যাসিড হতেই হবে এমন কোনো কথা নাই। আলফা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে শর্তটা কি? আলফা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে শর্ত হচ্ছে অ্যাসিড মূলকটা যেই কার্বনে যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং সেই আলফা কার্বনের সাথে ডিরেক্টলি হচ্ছে অ্যামিনো মূলকটাকে যুক্ত থাকতে হবে। তাহলে এই যৌগটাকে আমরা বলবো একটা আলফা অ্যামিনো অ্যাসিড। মনে রাখতে হবে যে মানবদেহের সকল অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা জাস্ট মনে রাখবো যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলকটা যেই কার্বনে যুক্ত আছে ওই কার্বনে যদি অ্যামিনো মূলকটা ডিরেক্টলি যুক্ত থাকে তখন ওই অ্যামিনো অ্যাসিডটাকে বলা হয় আলফা অ্যামিনো অ্যাসিড। এবং মানবদেহে যত ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় কিংবা বাইরে থেকে খাদ্যের মাধ্যমে আমরা দেহের ভিতরে সাপ্লাই দিই, সেই সকল ধরনের অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা জানলাম অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম হয় এবং আলফা অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি। তাহলে আমরা কয়েকটা অ্যামিনো অ্যাসিডের একটু উদাহরণ দেখে ফেলি। তাহলে অ্যামিনো অ্যাসিডের কমন স্ট্রাকচারটা কি ছিল? এখানে ছিল এইচ আর এখানে ছিল আর অথবা এইচ, যদিও এখানে আসল ক্ষেত্রে হচ্ছে এইচ এর বদলে আরও হইতে পারে, কিন্তু তোমাদের লেভেলে এখানে সুবিধার্থে শুধুমাত্র এইচ কনসিডার করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি আরও হইতে পারে, এইচ হইতে পারে। তাহলে সবচেয়ে সরলতম অ্যামিনো অ্যাসিড কোনটা হবে? সবচেয়ে সরলতম অ্যামিনো অ্যাসিড হবে এখানে যদি আমরা এইচ নিই। এইচ নিলে এখানে যে কম্পাউন্ডটা তৈরি হইল তার নাম হচ্ছে গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। এবার এখানে এইচ না নিয়ে আমরা যদি একটা আর নেই, আর মানে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ, নিলাম হচ্ছে আমরা CH3 নিলে তখন যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হইলো তার নাম হচ্ছে অ্যালানিন। সো আমরা দুইটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার একটু মনে রাখলে হবে, একদম সিম্পল কথা। অ্যামিনো অ্যাসিডের কমন স্ট্রাকচারটা মনে রাখবা, একটা কার্বন লিখবা, দুই হাতে একটা দিয়ে দিবা অ্যাসিড, আরেকটা দিয়ে দিবা অ্যামিনো গ্রুপ, বাকি দুই হাতে একটা দিবা হাইড্রোজেন, আরেকটা হাতের মাঝে যদি একটা হাইড্রোজেন দাও তাহলে হবে গ্লাইসিন, যদি একটা CH3 দাও সেক্ষেত্রে হবে অ্যালানিন। ওকে, সো এটা মনে রাখতে পারলে হইলো। সো স্ট্রাকচার অ্যান্ড আলফা অ্যামিনো অ্যাসিড এই অংশটা আমাদের শেষ। নেক্সটে আমরা জানবো অ্যামিনো অ্যাসিডের কিছু প্রপার্টি সম্পর্কে, এবং তারপরে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড। তো এই পর্যায়ে আমরা দেখে নিব অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যাবলী অর্থাৎ প্রপার্টিসগুলো। সো যেই প্রপার্টিসগুলো হচ্ছে বইয়ের মাঝে লেখা আছে ওইগুলোই হচ্ছে আমি এখানে লিখেছি এবং সেগুলাই আমি এই বক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম বৈশিষ্ট্যটা আমরা অলরেডি জানি যে মানবদেহে বিদ্যমান সকল অ্যামিনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। আমি আগেই বলছি এটা যদি হয় কার্বন, সেন্ট্রাল কার্বনের সাথে যেই কার্বক্সিলিক মূলকটা অ্যামিনো অ্যাসিডে যুক্ত থাকে সেই একই কার্বনের সাথে এই আলফা কার্বনটার সাথেই হচ্ছে কি যুক্ত থাকতে হবে? অ্যামিনো মূলকটাও যুক্ত থাকতে হবে। বাকি এখানে যা কিছু তা হোক, সমস্যা নেই। যদি এই জিনিসটা হয় তাহলে ওই অ্যামিনো অ্যাসিডটাকে কী বলা হবে? আলফা অ্যামিনো অ্যাসিড। মানবদেহে যত ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এরা সবাই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। নেক্সট কথা হচ্ছে পানিতে দ্রবণীয়। একটু চিন্তা করে দেখো এর ভিতরে কি আছে? অ্যাসিড মূলক আছে, এই জিনিসটা হচ্ছে আবার ক্ষারীয় মূলক। সো এই জন্যই অ্যামিনো অ্যাসিডগুলো সাধারণত পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। যেমন একটা পোলার দ্রাবকের উদাহরণ হচ্ছে পানি, সেই কারণেই হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলা পানিতে দ্রবণীয় হয়। অন্যদিকে অ্যালকোহলের মতো জৈব দ্রাবকে এই অ্যামিনো অ্যাসিডগুলা দ্রবীভূত হয় না। আচ্ছা, এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে এটা স্বাদহীন, কোনো স্বাদ পাওয়া যায় না। কিছু কিছুর ক্ষেত্রে দেখা যায় যে তিক্ত স্বাদের, আবার কোনোটা হচ্ছে মিষ্টি স্বাদের। সো এগুলো হচ্ছে বুঝতেই পারতেছো, স্বাদ, তারপর হচ্ছে মিষ্টতা, এগুলো। 4 নম্বর যে প্রপার্টিটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো মৃদু অ্যাসিড কিংবা মৃদু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, অ্যামিনো অ্যাসিডের লবণ তৈরি করে। এখন এই জিনিসটা আমরা একদম পিচ্চিবেলা থেকে জেনে আসছি। কি পিচ্চিবেলা থেকে জেনে আসছি? সবসময় অ্যাসিড হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, লবণ ও পানি তৈরি করবে। তাহলে একটু অ্যামিনো অ্যাসিডের দিকে আমরা খেয়াল করি। অ্যামিনো অ্যাসিডের মাঝেও কিন্তু অ্যাসিড মূলকটা আছে, সেই কারণে সে যে কোনো মৃদু ক্ষার, যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মতো এরকম মৃদু ক্ষারগুলোর সাথে সে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে? এই অ্যামিনো অ্যাসিডটার একটা লবণ তৈরি করতে পারে।
আবার এদিক দিয়ে চিন্তা করো, এই অ্যামাইনো অ্যাসিডটার মধ্যে অ্যামাইন মূলক আছে, আর অ্যামাইন মূলক থাকলেই ওই পদার্থটা হয়েছে সাধারণত ক্ষারধর্মী পদার্থ। তাই মৃদু অ্যাসিড যেমন হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এই টাইপের অ্যাসিড যদি তুমি এর সাথে বিক্রিয়া ঘটাও তাহলে সে কি তৈরি করতে পারবে, সে হচ্ছে ওই অ্যামিনো অ্যাসিডটার লবণ তৈরি করতে পারবে। এটা ছিল 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বর্ণহীন স্ফটিকাকার। এদের মধ্যে কারো কারো দেখলে কোনো ধরনের বর্ণই খুঁজে পাবো না, কালার খুঁজে পাবো না, আবার কেউ কেউ হচ্ছে স্ফটিকাকার এরকম টাইপের। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। একটু সিম্পলভাবে খেয়াল করো, এর ভিতরে কতগুলো গ্রুপ আছে। এখানে হাইড্রোজেন গ্রুপ আছে, এখানে অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ হিসেবে তুমি অনেক বড় কিছু এখানে যোগ করতে পারো। সো যেহেতু একটা অ্যামিনো অ্যাসিডের ভিতরে অনেক অনেক গ্রুপ থাকে, সেজন্যই এক একটা অ্যামিনো অ্যাসিড কীরকম হয়ে যায়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ তার গলনাঙ্ক হবে অনেক অনেক বেশি। আচ্ছা, এটা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে, আমরা আগেই বলছি যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে জাস্ট মুক্তার মতো। মালা যদি হয় প্রোটিন, সেই মালার মাঝে মুক্তার মতো জিনিসপাতিগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিনকে যদি পানি দিয়ে বিশ্লেষণ করো, আর্দ্র বিশ্লেষণ কিংবা হাইড্রোলাইসিস করো, তাহলে কি হবে, আমরা কি পাবো, অ্যামিনো অ্যাসিড পাবো। সেটাই বলা হচ্ছে এখানে যে প্রোটিনকে যদি হাইড্রোলাইসিস করা যায় এনজাইমের সহযোগিতায়, তাহলে কি পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, এরপর আবার আমরা উল্টা প্রসেসটাও জানি যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডগুলো মুক্তার মতো যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এই যে যুক্ত হইতেছে, যুক্ত হওয়ার ক্ষেত্রে একটা বন্ধন গঠিত হয়। এই যে তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, আমি এখানে একটু মুছে দেই। ধরো এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে আরেকটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটার এই প্রান্তে আছে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা, অর্থাৎ এখানে থাকবে COOH ওই মূলকটা, আর এখানে আছে হচ্ছে NH2 মূলকটা। এখানে একটা H দেই আর এখানে দিয়ে হচ্ছে একটা হাইড্রোজেন। ওকে, যখনই হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের এরকম কার্বক্সিলিক প্রান্ত এবং অন্য আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামাইন মূলকের প্রান্তটা পরস্পরের কাছাকাছি আসবে, তখনই হচ্ছে এখানে একটা বিক্রিয়া সংঘটিত হবে এবং বিক্রিয়ার ফলে এখান থেকে হাইড্রোক্সিল এবং এখান থেকে হাইড্রোজেন, তারা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে সে পরিণত হবে, পানিতে পরিণত হবে, আর তাদের মধ্যে হচ্ছে একটা বন্ধন গঠিত হবে। তাহলে এই যে CONH এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এই যে বন্ধনটা এখানে তৈরি হইল, সেই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যামিনো অ্যাসিড হচ্ছে মুক্তার মতো জিনিসপাতিগুলা, এবং একটা মুক্তা আরেকটা মুক্তার সাথে যুক্ত থাকে যে বন্ধনের মাধ্যমে, তাকে বলা হয় পেপটাইড বন্ধন। আর এরকম অনেকগুলা পেপটাইড বন্ধন গঠিত হইতে হইতে, অনেকগুলা মুক্তা জড়ো হইতে হইতে মোটমাট যে যৌগটা তৈরি হয় সেটা নামই হচ্ছে প্রোটিন। সো এই জন্যই বইতে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যের মাঝে 8 নম্বর যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড দুইটা পরস্পরের সাথে যুক্ত হয় এবং যুক্ত হলে একটা বন্ধন গঠিত হয় যার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। আর এই পেপটাইড বন্ধন গঠনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডগুলা কোনটা তৈরি করে, প্রোটিন তৈরি করে। সো ওই জিনিসটি বলা হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্যে যেটা কথা বলা হয়েছে সেটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জুইটার আয়ন। জুইটার কথাটা মানে হচ্ছে হাইব্রিড কিংবা হিজরা, ঠিক আছে। সো ওইরকম টাইপের। সো একটু খেয়াল করো, আমি এখানে আবার মুছে দিই, মুছে হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা আমরা আঁকি, তাহলেই হচ্ছে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। জুইটার আয়ন বোঝাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এই যে একটা অ্যামিনো অ্যাসিড আমরা খুব তাড়াতাড়ি এঁকে ফেলি, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ, আর এদিক দিয়ে হচ্ছে একটা অ্যামিনোমূলক, এদিক দিয়ে H অথবা R, আর এদিক দিয়েও H অথবা R। ওকে, ফাইন। সো এখানে আমরা দেখতে পারতেছি যে কার্বক্সিলিক গ্রুপ থাকতেছে। কার্বক্সিলিক গ্রুপ থাকলে এই যৌগটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা অ্যাসিড মূলক বিশিষ্ট যৌগ। অন্যদিকে অ্যামাইন মূলক আছে, সেই অ্যামাইন মূলকটাও কীরকম, অ্যামাইন মূলক হচ্ছে ক্ষারধর্মী, সুতরাং একই যৌগের ভিতরে অ্যাসিড মূলকও আছে, ক্ষার মূলকও আছে। সেই জন্যই এখান থেকে যে আয়নটা তৈরি হবে, ধরা যাক এই যে তোমার হচ্ছে অ্যাসিডটা, সেটা একটা হাইড্রোজেন ত্যাগ করলো, সেই হাইড্রোজেনটা আবার গ্রহণ করলো কে, সেই হাইড্রোজেনটা গ্রহণ করলো হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডটা। তাহলে কি তৈরি হবে, এখানে হচ্ছে একটা প্লাস তৈরি হবে নিশ্চয়ই। তাহলে এই যে আয়নটা তৈরি হইলো, সেই আয়নের এক প্রান্ত হচ্ছে অ্যাসিডিক, আরেক প্রান্ত হচ্ছে বেসিক, এক প্রান্ত হচ্ছে অম্লীয়, আরেক প্রান্ত হচ্ছে ক্ষারীয়। এই আয়নটাকে বলা হয় জুইটার আয়ন। তাহলে জুইটার আয়ন আর কিছুই না, আমরা মনে রাখবো জুইটার কথার মানেই হচ্ছে হাইব্রিড কিংবা হচ্ছে হিজরা টাইপের। সো সেখান থেকে আমরা একদম ইজিলি মনে রাখতে পারবো যে অ্যামিনো অ্যাসিডগুলার এক প্রান্তে অ্যাসিডমূলক সৃষ্টি হয়, আরেক প্রান্তে ক্ষারমূলক সৃষ্টি হতে পারে। যেহেতু একই যৌগের ভিতরে এক প্রান্ত অ্যাসিডিক আরেক প্রান্ত ক্ষারীয় হয়ে যেতেছে, সেই জন্য এই মূলকটাকে বলা হবে জুইটার আয়ন কিংবা জুইটার
মূলক, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা কি শেষ করলাম? আমরা শেষ করলাম হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রপার্টিগুলো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। সো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে জিনিসটার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডগুলোকে ক্লাসিফাই করা হয়েছে বা শ্রেণীবিন্যস্ত করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলা প্রোটিন তৈরিতে অংশ নিচ্ছে কিনা। যদি প্রোটিন তৈরিতে অংশ নেয় তাহলে হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আর যদি প্রোটিন তৈরিতে অংশ না নেয় তাহলে হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। অনেকের কাছে কথাগুলো হচ্ছে একটু মানে অস্পষ্ট লাগতে পারে, সেজন্যই হচ্ছে এতগুলো কাহিনী লিখলাম আমি। ক্লাসের শুরুতেই কিন্তু আমি বলছি যে প্রোটিন যদি একটা মালা হয় সেক্ষেত্রে এর ভিতরে যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলা কিংবা আমরা বলতে পারি মুক্তাগুলো হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড। এখন তুমি সিম্পলি চিন্তা করো যে একটা মুক্তা কিংবা একটা পুঁতি হইলেই তার মালা গঠন করতে হবে, এমন তো কোনো কথা নাই। তেমনইভাবে অ্যামিনো অ্যাসিড হইলেই সে প্রোটিনের মতো মালা গঠন করবে এরকম কোনো কথা নাই। সেজন্যই এর উপর ভিত্তি করে যে এই অ্যামিনো অ্যাসিডটা প্রোটিন তৈরিতে অংশ নিচ্ছে কিনা কিংবা ওই মালাটা গঠন করতেছে কিনা ওর উপর ভিত্তি করেই হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এমন কোনো অ্যামিনো অ্যাসিড যদি পাওয়া যায় যে কিনা হচ্ছে মালা গঠন করে অর্থাৎ প্রোটিন গঠন করে তাহলে তাকে বলা হবে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। অন্যদিকে এমন কোনো অ্যামিনো অ্যাসিড যদি পাওয়া যায় যে কিনা অ্যামিনো অ্যাসিড হওয়া সত্ত্বেও প্রোটিন গঠনে অংশ নেয় না তাহলে তাকে বলা হবে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রাণীদেহ এবং উদ্ভিদ দেহ মোটমাট একসাথে মিলিয়ে টোটাল অ্যামিনো অ্যাসিড প্রকৃতিতে পাওয়া যায় 28টা। সেই 28টা অ্যামিনো অ্যাসিডের মাঝে সবাই প্রোটিন তৈরিতে অংশ নেয় না, মোটামুটিভাবে 20টার মতো অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয় যাদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। বাকি 8টার মতো অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয় না, তাই তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে হচ্ছে এই 8টা, আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো, অর্থাৎ এই 8টার কথা মনে রাখতে হবে। কেউ যদি 20টা মনে রাখতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আমি প্রিফার করবো হচ্ছে এই 8টা মনে রাখো। তাহলে এই 8টার বাইরে যতগুলো পাবা সবগুলো হচ্ছে কি প্রোটিন অ্যামিনো অ্যাসিড হবে। আচ্ছা, সো 8টার মাঝে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের বই অনুযায়ী সেগুলো আমি এখানে লিখছি, সেগুলো হচ্ছে অর্নিথিন, সাইট্রোলিন এবং হেমোসেরিন। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন যদিও তারা অ্যামিনো অ্যাসিড তবু তারা কোনো ধরনের প্রোটিন তৈরিতে অংশ নেয় না। এখন কথা হচ্ছে প্রোটিন তৈরিতে অংশ নেওয়াই তো হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মূল কাজ, ঠিক না? এখন কথা হচ্ছে এরা যেহেতু হচ্ছে প্রোটিন তৈরিতে অংশ নেয় না তাহলে তারা কাজটা কি করে, ঠিক আছে? সেই জিনিসটি হচ্ছে আমি নিচে লিখছি যে অর্নিথিন এবং সাইট্রোলিন আমাদের মানবদেহের ভিতরে ইউরিয়া তৈরি করে। কি বললাম? অর্নিথিন এবং সাইট্রোলিন মানবদেহ এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের দেহে ইউরিয়া তৈরি করে। আর হেমোসেরিন সে নিজে একটা অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য অ্যামিনো অ্যাসিড তৈরিতে সে সাহায্য করে। তাহলে খুব ভালো করে আমরা খেয়াল রাখবো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মাঝে 8টা অ্যামিনো অ্যাসিড আছে, কিন্তু তার ভিতরে আমাদের বই অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনজন কারা কারা? অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন। তাদের কাজ কি? তাদের কাজ প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি করা না, তাদের কাজ হচ্ছে অর্নিথিন এবং সাইট্রোলিনের কাজ হচ্ছে ইউরিয়া তৈরি করা, হেমোসেরিনের কাজ হচ্ছে অন্য যে কোনো অ্যামিনো অ্যাসিড তৈরি করা। এই জিনিসপাতিগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে এরকমভাবে প্রশ্ন আসে, কিংবা মেডিকেলের টেস্টে অনেক সময় আমি দেখছি এরকম প্রশ্ন আসে যে নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি প্রোটিন তৈরিতে অংশ নেয় না, নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। সেক্ষেত্রে কিন্তু তোমার এদের কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন এক ধরনের বিরল অ্যামিনো অ্যাসিড। এখন প্রোটিন যদি তুমি নাও তাহলে প্রোটিন নিলে অনেকগুলো নিশ্চয়ই অ্যামিনো অ্যাসিড পাবা, কিন্তু সেই অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মাঝে দেখা যায় যে হাইড্রোক্সিপ্রোপিন খুবই কম পরিমাণে পাওয়া যায়। সেই জন্যই আমাদের মনে রাখতে হবে হাইড্রোক্সিপ্রোপিন হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে একটু বিরল অ্যামিনো অ্যাসিড। সো এই জিনিসপাতিগুলো অবশ্যই মনে রাখবা। সো আমরা শেষ করলাম প্রথম ক্লাসিফিকেশনটা কি ছিল? প্রোটিন তৈরিতে অংশ নেয় কিনা এর উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস, যেখানে আমরা দেখেছি দুই ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এক ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয়, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয় না, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। 2 নম্বরে আমরা অ্যামিনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশনটা দেখে নিব সেটা মূলত করা হয়েছে অ্যামিনো অ্যাসিডের সাথে এই আর মূলকটা কিংবা সাইড চেইন হিসাবে আসলে কি ধরনের কি টাইপের মূলক ব্যবহার করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আর হিসেবে অ্যালকাইল মূলকও ইউজ হতে পারে, অ্যারাইল মূলক ইউজ হতে পারে, আবার হেটারো অ্যাটম আছে এরকম হেটারোসাইক্লিক গ্রুপও কিন্তু এখানে যুক্ত হতে পারে। সো ওই জিনিসটার ভিত্তিতেই হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে এলিফেটিক। ধরো আর হিসেবে হচ্ছে কীরকম আছে? আর হিসেবে CH3, তারপর হচ্ছে ধরো C2H5, এরকম টাইপের গ্রুপগুলো আছে।
তাহলে ওই সব অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। সো এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কি? এলিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ওই টাইপের। আর 2 নাম্বার হচ্ছে এখানে আর গ্রুপ হিসাবে যদি এরকম কোনো একটা বেনজাইল গ্রুপ থাকে বা ফিনাইল গ্রুপ থাকে কিংবা অ্যারাইল গ্রুপ থাকে, তখন ওই টাইপের অ্যামিনো অ্যাসিডকে বলা হবে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। যেমন এর উদাহরণ হচ্ছে ফিনাইল, অ্যালানিন, টাইরোসিন, এগুলা। তাহলে পরীক্ষাতে কিন্তু এরকম আসতে পারে যে নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি হচ্ছে অ্যারোমেটিক বলয় সম্পন্ন। তাহলে তখন আনসার কি হবে? তখন আনসার হবে হয় ফিনাইল, অ্যালানিন অথবা টাইরোসিন, এরকমভাবে মনে রাখবা। তারপর 3 নাম্বার হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। সেই ক্ষেত্রে আমি আগেই বললাম যে হেটারোসাইক্লিক মানে হচ্ছে ধরো এরকম একটা জিনিস যুক্ত হবে, এখানে কার্বন না থেকে কি থাকবে? কার্বন না থেকে ধরো সালফার থাকবে কিংবা হচ্ছে তোমার নাইট্রোজেন থাকবে। সো এখানে যেই মূলকটা তৈরি হলো এরকম কোনো একটা মূলক যদি এই অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে, তখন সেই অ্যামিনো অ্যাসিডটাকে বলা হবে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এরকম হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ তোমাদের বইতে 3টা আছে, এই 3টে ভালো করে মুখস্থ করবা। সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং হচ্ছে হিস্টিডিন। তাহলে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং হিস্টিডিনের মাঝে এইরকম টাইপের কোনো একটা মূলক আমরা পাবো। যেহেতু এইসব জিনিসপাতির চিত্র কিংবা এইসব জিনিসপাতির স্ট্রাকচার তোমাদের লেভেলে আপাতত নাই, আমাদের কষ্ট করে মুখস্থ করতে হয় এখন। সো ওই জিনিসপাতি যেহেতু তোমাদের লেভেলে নাই, তাই আমি হচ্ছে এত বেশি হচ্ছে ডিটেলসে স্ট্রাকচার রাখি নাই, জাস্ট হচ্ছে ধারণা দিছি যে এখানে যদি কোনো একটা CH3, C2H5 এরকম ধরনের অ্যালকাইল গ্রুপ থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যামিনো অ্যাসিডটাকে বলবো এলিফ্যাটিক। এখানে যদি কোনো একটা বেনজিন বলয়ের মতো অ্যারোমেটিক রিং থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আর যদি থাকে হচ্ছে এরকম হেটারো অ্যাটম বিশিষ্ট কোনো একটা রিং, তাহলে তাকে বলবো হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এখান থেকে খুবই ভালো করে হচ্ছে মনে রাখবা, আমি হচ্ছে পার্সোনালি রিকোয়েস্ট করবো এই জিনিসটা ডেফিনেটলি মনে রাখবা, সেটা হচ্ছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। এই জিনিসটা পরীক্ষাতে প্রায়ই আসে। আমাদের সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসছিল, তোমাদের সময়ও আসতে পারে, তোমাদের সময় বোর্ড পরীক্ষাতেও আসতে পারে। সো ওই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবা যে 2টা অ্যামিনো অ্যাসিড আছে যাদের ভিতরে হচ্ছে সালফার মূলক থাকে। আসলে 4টা অ্যামিনো অ্যাসিড, কিন্তু তোমাদের লেভেলে জাস্ট 2টার কথা মনে রাখলেই হবে। কি কি মনে রাখবা? সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে মেথিওনিন এবং সিস্টিন। খুব ভালো করে খেয়াল রাখবা যে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে মেথিওনিন এবং সিস্টিন। অর্থাৎ মেথিওনিন এবং সিস্টিনের স্ট্রাকচার যদি তুমি দেখো, গঠন যদি তুমি দেখো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সালফার পরমাণুটা খুঁজে পাবা। সেই জন্যই হচ্ছে তারা সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা শেষ করলাম অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন কিংবা শ্রেণী বিভাগ। আসলে অ্যামিনো অ্যাসিডের অনেক ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট অনুসারে, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রপার্টি অনুসারে সে কি অ্যাসিডিক নাকি হচ্ছে ক্ষারীয়, ওই টাইপের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। কিন্তু তোমাদের লেভেলে যেহেতু জাস্ট এই 2টা কথাই বইতে লেখা আছে, তাই এই 2টি আমি ব্যাখ্যা করছি। এখন আমরা দেখবো অ্যামিনো অ্যাসিডের ফাংশন এবং তার মাধ্যমে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট পর্যায়ে। এখন আমরা দেখে নিব আমাদের 6 নাম্বার পয়েন্ট, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের কিছু ফাংশন কিংবা কাজ। এই কাজগুলো বইতে লেখা আছে, আমি জাস্ট হচ্ছে ব্যাখ্যা করব যে জিনিসটা আসলে কীরকম। অ্যামিনো অ্যাসিডের 1 নাম্বার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আমরা সারা ক্লাস জুড়ে জাস্ট এটাই বললাম যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে কী করে, মালার মতো একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। 2 নাম্বার হচ্ছে জীবদেহ গঠন করে। আমাদের হাত, পা, মাথা সব কিছুই হচ্ছে কী দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। সো প্রোটিনটা আবার কে গঠন করতেছে? অ্যামিনো অ্যাসিড। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি জীবদেহ গঠন করে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। 3 নাম্বার হচ্ছে ভিটামিন, এনজাইম তৈরি করে। খুব ভালো করে খেয়াল রাখবা, অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে হচ্ছে প্রোটিন। আর প্রোটিন আসলে অনেক বড় একটা টার্ম, ঠিক আছে? সো প্রোটিন হইতে পারে কোনো একটা এনজাইম, প্রোটিন হইতে পারে কোনো একটা হরমোন, প্রোটিন হইতে পারে কোনো একটা অ্যান্টিজেন, প্রোটিন হইতে পারে কোনো একটা অ্যান্টিবডি। প্রোটিন হইতে পারে এনজাইম, প্রোটিন হইতে পারে হরমোন, প্রোটিন হইতে পারে অ্যান্টিজেন, প্রোটিন হইতে পারে অ্যান্টিবডি। সো প্রোটিন জিনিসটা এত কিছু হইতে পারে। এখন প্রোটিনটা কে তৈরি করতেছে? অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিড হচ্ছে ভিটামিন, এনজাইম এসব তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের 4 নাম্বার যেটা কাজ, সেটা হচ্ছে ইউরিয়া তৈরি করা। আমরা যখনই হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো পড়ছিলাম, তাদের মাঝে একজন সদস্য ছিল অর্নিথিন। সো সেই অর্নিথিনেরই কাজ হচ্ছে ইউরিয়া তৈরি করা। সো আমরা বলতেই পারি অর্নিথিন যেহেতু একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের কাজ হচ্ছে ইউরিয়া তৈরি করা। পাশাপাশি এই ক্ষেত্রে সাইট্রোলিনও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা দেখছিলাম এই জিনিসটা। 5 নাম্বার কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমি একটু আগেই বললাম
প্রোটিন জিনিসটা হচ্ছে এনজাইম, প্রোটিন জিনিসটা হচ্ছে হরমোন, প্রোটিন জিনিসটা হচ্ছে অ্যান্টিজেন, প্রোটিন জিনিসটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি জিনিসটা আসলে কি? অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, আর প্রোটিন জিনিসটা কে তৈরি করতেছে? অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে। তাহলে আমরা বলতেই পারি অ্যামিনো অ্যাসিড অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি জিনিসটা কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং সেখান থেকে কথাটা আসছে যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেহের পিএইচ ব্যালেন্স, এই জিনিসটা আশা করি বুঝতে হবে না। অ্যামিনো অ্যাসিডের এক প্রান্তে হচ্ছে অ্যাসিডমূলক, আরেক প্রান্তে হচ্ছে বেসমূলক কিংবা হচ্ছে ক্ষারীয়মূলক। সো এই জিনিসটার জন্যই হচ্ছে অ্যামিনো অ্যাসিড কী করতে পারে? আমাদের দেহের পিএইচের একটা ব্যালেন্স কিংবা পিএইচের একটা সমতা রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 7 নাম্বার হচ্ছে মেলানিন তৈরি। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমি যখন হচ্ছে তোমাদের সাথে ক্লোরোপ্লাস্টে ক্লাস নিয়েছিলাম, ক্লোরোপ্লাস্টে ক্লাস নেওয়ার সময় আমি বলছিলাম উদ্ভিদ যে সবুজ রঙের, উদ্ভিদ যে লাল নীল রঙের, এর জন্য দায়ী হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক। অন্যদিকে মানবদেহের কালার নিয়ন্ত্রণ করে একটা প্রোটিন যার নাম হচ্ছে মেলানিন। তাহলে মেলানিন জিনিসটা কি? মেলানিন হচ্ছে এক ধরনের প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে মালাটা, আর মালার ক্ষেত্রে ছোট ছোট পুঁতিগুলো কি? অ্যামিনো অ্যাসিড। সো সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে মেলানিন নামক প্রোটিনটা তৈরি করা অ্যামিনো অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ কাজ। এই জিনিসটা এখান থেকে মনে রাখতে পারো যে কারো দেহে যদি মেলানিনের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে সে ফর্সা হয়, আর কারো দেহে যদি আমার মতো বেশি থাকে তাহলে সে হচ্ছে কালো হয়। সো এই জিনিসটা মনে রাখতে পারো। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমাদের যত কিছু জানা দরকার সব কিছু শেষ করে ফেলাম আমরা। তো মোটামুটিভাবে এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো আজকের ক্লাসটা প্লিজ একটু কমেন্টে জানিও। আর জীববিজ্ঞান কিংবা বায়োলজি নিয়ে ইন্টারেস্টিং সব মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেল বায়োলজি আড্ডাকেও ভিজিট করতে পারো। সেখানে আমি অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করি একটু মজা করে। সো দেখতে পারো। আর হচ্ছে সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।